হাসপাতালে ভিড় আজও। সেই ৬ বছর আগে রায়ান জন্মানোর সময় পরিবারের সকলে যেমন উৎকণ্ঠা আর চিন্তায় ছিল, আজকেও তাই। করিডোরের স্টিলের চেয়ারগুলো সাক্ষী এক একজন ক্লান্ত স্বজনদের হাহুতাশ কেমন হয়। তবে তফাৎ সেদিন তুষির প্রাণের সংশয় ছিল না, যা আজ ইউসার আছে। মেয়েটার অবস্থা ভালো নয়, একটুও না। চঞ্চল চপল হাসি খুশি ইউসার শরীরটা ওর মতো ছিল না। অপেক্ষাকৃত দুর্বল রুগ্ন মেয়েটার শোকে রেহনুমা গুনগুন করে কাঁদছেন। তনিমার চোখ দুটো জলে ডুবে আছে। মিন্ত বোনের খবর পেতেই রওনা করেছে। তুষি সাইফুল মাত্রই পৌঁছালো। ভদ্রলোক পাগলের মতো সারা করিডোর চক্কর কেটে ফেলেছেন। অয়ন আশেপাশে নেই, ও এই হাসপাতালেই কর্মরত। তারই স্ত্রী ইউসা, গুরুত্ব কয়েক ধাপ বেশি। রেহনুমা বিলাপ করছেন কেঁদে কেঁদে। সকাল থেকেই তো ভালো ছিল, হুট করে কি হয়ে গেল আমার মেয়েটার? আপা, ও আপা, মেয়েটা বাঁচবে তো আপা? তনিমা জবাব দিতে পারলেন না। তবে তুষির ভেতরটা ঠেলে এলো কান্নায়। চুপ করে বিমর্ষ বিবর্ণ মুখে বসে রইল সে। ইউসা আইসিইউতে এখন। লেবার পেইন ছাড়া চোখ উল্টে যাওয়ায় এই ঘটনায় ওর রক্তচাপ আগে নিয়ন্ত্রণে আনা জরুরি, না হলে বাচ্চাও ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য শখানেক যন্ত্রের ভিড়ে অবজারভেশনে রাখা হয়েছে ওকে। অয়ন নিরন্তর ছোটাছুটি করছে। পেশায় শিশুবিদ ও এমন দৃশ্য তো এই হাসপাতাল প্রাঙ্গণে সে প্রতিদিন দেখেছে, কিন্তু আজকের গল্প ভিন্ন। অয়ন আজ অনাগত সন্তানের বাবা, ইউসার স্বামী। চোখের সামনে স্ত্রী পড়ে আছে অক্সিজেন মাস্কের তলায়। এই দৃশ্য কি কাউকে দুমড়ে মুচড়ে দেবে না? সাইফুল কতগুলো পায়ের শব্দে পেছন ফিরে চাইলেন। দুজন ডাক্তারের সাথে কথা বলতে বলতে আসছে অয়ন। গায়ে অ্যাপ্রন, গলায় স্থেত। সাইফুল ছুটে গিয়ে বললেন, অয়ন, ওর কি অবস্থা? অয়নের চোখ মুখ অস্থির। শুষ্ক ঠোঁটটা তিরতির করছিল। ঢোক গিলে জিভে ঠোঁট চুবিয়ে চাচার কাজ চাপড়ে বলল, চাচু, আল্লাহর ওপর ভরসা রাখো, প্যানিক করো না। তারপর বড্ড ব্যস্ত পায়ে নিজের কেবিনের দিকে হেঁটে গেল ও। সাইফুল কোনোই ভাঁজ করে চোখ দুটো মুছলেন। রেহনুমা তখনও প্রলাপ গাইছেন, আমার জন্য এমন হয়েছে, আমিও তো অসুস্থ ছিলাম আপা, আমার জন্যই আমার অসুস্থতাও আমার মেয়েটাকে গিলে নিল। তনিমা সামলানোর চেষ্টা করছিলেন ওনাকে। সাইফুলের পকেটে ফোন বাজলো। শওকত কল করেছেন। উনি ধরলেন। স্যাঁতসেঁতে কণ্ঠে জানালেন, ভাইজান, ডান দিকে আছি। অয়ন নিজের কেবিনে এসে দরজা ঠেলে দিল। স্থেতটা খুলে রেখে দু হাতে ভর দিয়ে টেবিলে ঝুঁকে রইল কিছু পল। সঙ্গে সঙ্গে এক ফোঁটা জল গড়িয়ে ওর নাক ছুঁয়ে টপ করে পড়ল কাচের ওপর। তুরন্ত ঘুরেই দেওয়ালে একটা ঘুষি মারল অয়ন। পরপর দু হাতে দেওয়াল খাবলে বুক মিশিয়ে আঁকড়ে ধরল সেটা। হাঁসফাঁস করে বলল, কেন আমি তোর কথা শুনলাম? কেন আমি তোর জেদ রাখতে গেলাম? আমি কেন তোকে আটকাইনি উষা? এখন তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কিভাবে? আমি তো তোকে ছাড়া নিজেকে ভাবতেই পারি না। ফাঁকা কেবিনে অয়নের হাহাকার কেউ শোনেনি, শুধু চারপাশটা আরো ভারী হয়ে উঠল। গত 6টা বছর স্বার্থ তুষির রায়ানকে নিয়ে যেমন আনন্দ উল্লাস আর খুনসুটিতে কেটেছে, ইউসা অয়নের দিন কেটেছে ততটাই উদ্বেগে, অপেক্ষা, ভয় আর চিন্তায়। ইউসা কিছুতেই কনসিভ করতে পারছিল না। 6টা বছর ঢাকার নামিদামি সব ইনফার্টিলিটি স্পেশালাইজডদের চেম্বারে চক্কর কাটতে কাটতে দিন পার হয়েছে ওর। প্রেসক্রিপশনের স্তূপ, শত শত আল্ট্রাসোনোগ্রাম আর হরমোনের ইঞ্জেকশনের নীলচে দাগে পেটটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল ইউসার। ডাক্তাররা নিজেদের বিদ্যা জাহির করে ওষুধের ডোজ বাড়াতেন, আর প্রতি মাসে পিরিয়ডের ডেট এলে ইউসা বাথরুমে গিয়ে মন খারাপ করে ফিরত। কিন্তু ওরা এসব কাউকে বলেনি, কাউকে না। আর যখন সব আশা ছেড়ে দিয়েছিল, প্রেগনেন্সি এস্টেটের স্ট্রিপে দুটো গাঢ় লাল দাগ ভেসে উঠল তখনই। অথচ সেই আনন্দ ওদের উদ্বেল হয়ে ভাসতেও দিল না। এর আগেই দুয়ারে এসে দাঁড়ালো আরেক নতুন বিপত্তি। প্রেগনেন্সির 4র্থ মাসের রুটিন চেক আপে ধরা পড়ল ইউসার ব্লাড প্রেশার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। আরো জটিলতা ভরা ওই শরীর। অয়ন নিজে ডাক্তার, বুঝে গিয়েছিল এই বাচ্চা পেটে রাখা ইউসার জন্য কতটা আত্মঘাতীর কারণ। মেয়েটার ভালোর জন্য বাবা হওয়ার খুশিকে দাহ করে কতবার বোঝালো, অনুনয় করলো, রাগ দেখালো বাচ্চাটাকে ড্রপ করার জন্য, কিন্তু
কিন্তু মা তো, কোনো মা কি পারে এত অপেক্ষার পর পাওয়া যক্ষের ধন ধ্বংস করে দিতে? ইউসাও পারেনি, শোনেনি ওর কথা, বরং ইমোশনালি ব্ল্যাকমেইল করে মানা করে দিয়েছিল এই কথা বাড়ির কাউকে না বলতে। কিন্তু দিনের পর দিন ইউসার শারীরিক অবনতি, ওর ফোলা হাত পা দেখে অয়ন শান্তিতে ঘুমোতে পারেনি। প্রতিটা দিন ওর ভয়ে কেটেছে, আতঙ্কে গিয়েছে। এই বুঝি মেয়েটা অসুস্থ হয়, এই বুঝি হয়ে যায় কিছু। আজ বুঝি সেই দিন এসেই গেল। তবে অয়নের বুকটা কি খালি হবে? আবার সর্বশান্ত হবেও? অয়ন তরবর করে হেঁটে এসেই গ্লাস তুলে এক ঢোকে সব পানি খেয়ে ফেললো। শ্বাস নিল বড় করে, বিড়বিড় করে বলল, সেভ মাই ওয়াইফ গড, আমি আর কিছু চাইবো না, কিচ্ছু না। রায়ান বাবার সাথে হাসপাতালে এসে কেমন আহামক হয়ে গেল। নান দিদান থেকে শুরু করে সবাই কান্নাকাটি করছে। মামামের চোখ দুটো ভেজা, মুখ লাল। পাপা আসতেই পাপার বুকে মাথা গুজে বসে আছে। নানা ভাই হাঁটছেন, শুধু দাদা ভাই এদিক ওদিক কথাবার্তা বলছেন। চাচুকে তো দেখাও যাচ্ছে না। কি এমন বাবু আসবে রে, যার জন্যে সব কেঁদে কেটে অস্থির? কেউ খেয়ালও করেনি ও এসেছে, কোলে নেয়নি এখনো। রায়ান দুই গাল ফুলিয়ে ভ্রু কুঁচকে রইল। যে বাবু আসার আগেই ঘরের সবাইকে এমন হেনস্থা করে দিচ্ছে, তার সাথে ওর একটা কঠিন বোঝাপড়া দরকার। টানা 1 ঘন্টা পর আইসিইউ থেকে এক টুকরো ভালো খবর এলো। ইউসার ব্লাড প্রেশার নেমেছে, ওটিতে শিফট করবে এখনই। সিনিয়র সার্জন খবর দিলেন অয়নকে, বিনয় নিয়ে বললেন, আমরা ইউসাকে হ্যান্ডেল করছি, আপনি প্লিজ বাচ্চার রিসাসিটেশন এর দায়িত্বটা নিন। আপনার বাচ্চার জন্য আপনার চেয়ে ভালো ডাক্তার তো আর এই হাসপাতালে নেই। অয়ন চুপ করে রইল, বুকের পাঁজর টনটন করছে ওর। এই মুহূর্তে ও পারবে সব? মাথা নাড়ল, তাও সময় নিয়ে জানালো, আসছি। বুকের জোর বাড়িয়ে গায়ে ওটির পোশাক চড়িয়ে টলতে টলতে ওটি রুমে ঢুকলো অয়ন। অচেতন ইউসাটা ফোলা পেট সহ কেমন নিথর হয়ে পড়ে আছে বেডে, চোখের নিচটা কালো ভেজা, শ্যাওলা জমা মেঝের মতো স্যাঁতসেঁতে সারা মুখ। অয়নের বুক মুচড়ে উঠল, বিষণ্ণ ফাঁকা হৃদয় নিয়ে দাঁড়িয়ে রইল এক কোণে। বেডের ঠিক ফোকাস পয়েন্টের ওপরে ঝুপ করে একটা আলো জ্বলে উঠল। ওই আলোতে আজ অয়নের চোখ ধরে যায়। এই ডাক্তারি জীবনেও হাজারখানেক অস্ত্রোপচার দেখেছে, কিন্তু আজ ইউসার পেটে স্কারলেপ দিয়ে সার্জন যেই পোজ দিলেন, অয়ন চোখ খিচে মুখ ঘুরিয়ে ফেলল। আস্তে ধীরে দক্ষ হাতগুলো ব্যস্ত হলো কাজে। একজন ওর বাহুর কাছে দাঁড়িয়ে অনবরত প্রেসার মেপে গেলেন। ছুরি কাঁচি চলল দ্রুতভাবে। কেবল অয়ন মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে, হাত পা জমে যাচ্ছে ওর। চোখ মুখ ডোলে, ঢোক গেলে ফ্যাস ফ্যাস করে শ্বাস নেয়, তাকায় না তবু। ইউসার শরীর মোমের মতো নরম, ওই শরীরে এত কাটাছেঁড়া হচ্ছে। ইস! মিনিট কয়েক বাদেই সার্জন 2 হাতে থলির মতো টেনে পেট থেকে বাচ্চা বের করে আনলেন। অয়ন প্রহিত চোখ তুলে চাইল। 9 মাস পূর্ণ হওয়া ক্ষুদ্র দেহের পিঠে, ঘাড়ে আর কপালে মাখা ধবধবে সাদা পনিরের মতো ঘন ভার্নিস্কের স্তর, রক্তের হালকা ছাপ। একটা ঘামের কণা দরদর করে অয়নের মাথার চুল ছুঁয়ে কানের পাশ দিয়ে নামলো। অমনি ওই মুহূর্তে হাজারটা আশঙ্কায় কুঁকড়ে গেল সে। মায়ের ওই ভয়াবহ খিঁচুনির ওষুধ কি বাচ্চার স্নায়ু অবশ করে দিল? জরায়ুর ভেতরে অক্সিজেনের অভাবে ওর ফুসফুস ঝিমিয়ে পড়েনি তো? বাচ্চাটাকে অমন অবস্থায় ত্রস্ত অয়নের কাছে বাড়িয়ে দেয়া হলো রিসাসিটেশনের জন্য, অথচ অয়ন কাঁপছিল ছেলেটা। একবার চোখ উঁচিয়ে অবচেতন ইউসাকে দেখল সে। চিকিৎসক নিজেই বললেন, ওনার অবস্থা আপাতত ঠিক নেই, এখন মেয়েকে ধরুন। অয়নকে অশান্ত দেখালো, চমকে বলল, মেয়ে? মেয়ে হয়েছে আমার? তারপর খুব ছটফট করে সন্তানকে টেনে কাছে আনলো সে। তাড়াহুড়ো করে দক্ষ হাতে নরম গজ দিয়ে বাচ্চার মুখের ভেতরের তরলটুকু পরিষ্কার করলো। একটা শুকনো নরম তোয়ালে দিয়ে বাচ্চার পিঠে কুটি কুটি পায়ের তলায় আলতো করে ঘষলো। মাত্র কয়েক সেকেন্ড লাগলো তাতে, অথচ অয়নের মনে হলো এটুকু ওর জীবনের দীর্ঘতম এবং সবচেয়ে ভয়ানক কয়েক বছর। ঘামছিল ও, স্রোত নামছিল পিঠ ছুঁয়ে, উত্তেজনায় ধরফরে বুক। বাচ্চা কাঁদছে না কেন? কেন কাঁদছে না? অয়ন উদ্ভ্রান্তের ন্যায় বলল, কাঁদছে না, আমার বাচ্চা কাঁদছে না। তখনই ওর হাতের ছোঁয়ায় ওই এক চিলতে শরীরটা ধনুকের মতো কেঁপে উঠল হঠাৎ। ছোট্ট দুটো হাত পা ছুঁড়ে ওটির ছাদ কাঁপিয়ে কাঁদলো, ওয়া ওয়া। অয়ন থমকে যায় ওর সারা শরীর। বাকিরা স্বস্তির শ্বাস ফেল। সার্জন হাসলেন অয়নের পিঠ চাপড়ে। সঙ্গে সঙ্গে বাচ্চাকে তুলেই বুকের সঙ্গে জড়িয়ে ধরল অয়ন। হাসপাতালে এতদিন যাদের সাথে কাজ করেছে, সিনিয়র জুনিয়র সবার সামনেই সন্তানের দেহ বুকে নিয়ে ঝরঝর করে কেঁদে ফেলল সে। যেই কান্নায় ছিল তৃপ্তি আর বাবা হওয়ার সুখ সুখ গল্প। ডাক্তার অয়ন প্রথম বাবা হলো। এই কান্না তো সেই আনন্দের কাছে
কিচ্ছুটি নয়। এদিকে করিডোরে আল্লাহকে ডাকার ধুম পড়েছে। তুষি ফোঁফাচ্ছে, মাঝে মধ্যে মাকে ধরছে, বড় মাকে আগলাচ্ছে। দিদুন আর দাদিও বাড়ি বসে ফোন করে করে জ্বালিয়ে মারছে ওকে। তুষিকে ভান করতে হচ্ছে শক্ত থাকার, মন ভরে একটু কাঁদতেও পারছে না। ভেতরটা যে ভয়ে চৌচির, বুঝাতেও পারছে না কাউকে। অথচ ও দেখেছে এই কমাস ইউসা কি সয়েছে, চাক্ষুষ দেখেছে ও। মেয়েটার আগে থেকে কষ্ট কি কম ছিল? কত সাধনার পর পেয়েছিল অয়নকে। কেন ওর একার এত কষ্ট? তুষির তো কিছু হলো না, ইউসার থেকে এসব না হয় ওকে দিয়ে দিত। তুষি চোখ মুছল, রায়ানের ছোট বুক হু হু করলো তাতে। নিশ্চিত ওই পচা বাবুর জন্যেই মাম্মাম কাঁদছে। আসুক, শুধু একবার আসুক বাইরে। হঠাৎ ওর চোখ পড়ল অদূরে, খুব দ্রুত পায়ে তোয়ালে মোড়ানো কিছু একটা নিয়ে হেঁটে আসছে অয়ন। রায়ান চোখ ছোট করে বিড়বিড় করলো, চাচ্চুর কোলে ওটা কি আটার বস্তা? তুষি শুনতে পেয়ে চটক কাটার মতন চাইল সে পথে। হাস্যহীন ঠোঁটে এগিয়ে আসা অয়নকে দেখে অমনি বসা থেকে তড়াক করে দাঁড়ালো। সবাইকে পেছনে ফেলে হন্তদন্ত পায়ে ছুটে গেল মেয়েটা। ওকে আসতে দেখে থামলো অয়ন। তুষি হাসফাস করে বলল, ইউসা আমার বোন। সেন্স নেই, আইসিইউতে শিফট হবে আবার। ঠিক হয়ে যাবে তো অয়ন ভাই। অয়নের কণ্ঠ দৃঢ়। হতেই হবে। তুষি ভেজা চোখ নামিয়ে ওর কোলের দিকে চাইলো এবার। বিহব্বল বনে বলল, মেয়ে। একটু হাসলো অয়ন, মাথা নাড়ল। তুষি উদ্বেগ নিয়ে দুহাত পাততেই কোলে দিল ওর। ততক্ষণে বাড়ির লোকেরাও ছুটে ছুটে এসে জটলা বাঁধিয়ে ফেলেন। এক একটা তেড়ে আসা প্রশ্নের উত্তর গুছিয়ে দিচ্ছিল অয়ন। ইউসার কি অবস্থা, এরপর কি হবে সব বোঝাচ্ছিল পেশাদার ডাক্তারদের মতো। কিন্তু নাক মুখ কুঁচকে মায়ের দিকে চেয়ে রইল রায়ান। মাম্মাম বাবু পেয়ে বুকে দোলাচ্ছে, আদর করছে, গালে মাথায় চুমু দিচ্ছে। বাকিরাও সাথ দিচ্ছে এসবে। রায়ান ঠোঁট উল্টে মায়ের কোনই ধরে টানল। তুষি খুশির উত্তেজনায় টেরি পায়নি। ওর কোল থেকে স্বার্থ নিল বাবুকে। রায়ান এবার আর সইতে পারল না, বাবার হাত ধরে জোরে জোরে টেনে বলল, পাপা আমাকেও কোলে নাও না একটু। একটু পরে নিচ্ছি বাবা। রায়ান আহত হলো। পাপা ওকে কখনো মানা করে না, আজ বলল পরে। বলল, আমাকে কেন পরে, এখন যে বাবুকে নিলে? তুষি ভ্রুকুসকে বলল, এ আবার কি কথা? ও তো ছোট, কিন্তু তুমি তো বড় হয়ে গেছো। রায়ানের কথাটা পছন্দ হয় না। মুখ ফুলকো লুচির মতো বানিয়ে চেহারা বিকৃত করে রাখলো সে। বাবুর দিকে চেয়ে মনে মনে কটমট করে বলল, নাম বস্তা, আমার পাপার কোল থেকে নাম বলছি।